সুন্দর রং ধরেছে। এটি জাপানের খুবই উচ্চ মূল্যের মিয়াজাকি আম, কিন্তু আমি আমটি এখন জাপানে বসে ধরছি না। আমি এখন আছি বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার উপজেলার বরেন্দ্র অ্যাগ্রো ফার্মে। এই বরেন্দ্র অ্যাগ্রো ফার্মে এরকম অনেক মিয়াজাকি আমের গাছ আছে, সে সাথে রয়েছে আরও নানা ধরনের আমের গাছ, প্রচুর বিদেশি ফলের গাছ আমরা এখানে আছে। আরও এছাড়া এটা একটি আরও পুকুর আছে, ভেড়া পালন হয়, সব মিলিয়ে একটি চমৎকার সমন্বিত খামার। প্রায় 200 বিঘা জমির উপরে খামার। আমরা জানি যে নওগাঁ জেলা কিন্তু বিখ্যাত ধান উৎপাদনের জন্য, বাংলাদেশের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী জেলাগুলোর একটি নওগাঁ জেলা। এই সাপাহার কিন্তু একসময় এখানে কিন্তু কিছু হতো না। সাপাহারে মাটির উর্বরতা কম থাকার কারণে, পানি কম থাকার কারণে, খরার কারণে ঠিকমতো ফসল উৎপাদন হতো না। 2009-10 সালের দিকে এখানকার লোকজন বাণিজ্যিকভাবে আম উৎপাদন শুরু করেন, আম গাছ লাগানো শুরু করেন, এবং 10 বছরের মধ্যে কিন্তু সাপাহার বাংলাদেশে অন্যতম একটি আম উৎপাদনকারী উপজেলার পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে নওগাঁও এখন আম উৎপাদনকারী একটি জেলায় পরিণত হয়েছে। এই অঞ্চল থেকে 4.5 লাখ মেট্রিক টন আম এই বছর উৎপাদন আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। এই সাপাহারেরই মধ্যে অবস্থিত এই বরেন্দ্র অ্যাগ্রো ফার্ম, যেখানে প্রায় 8,000 আম গাছ রয়েছে, এবং এটি তিলে তিলে গড়ে তুলেছেন সোহেল রানা ভাই। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঢাকায় সাংবাদিকতা করতেন। কৃষির প্রতি ভালোবাসা থেকেই এবং কৃষিতে বড় কিছু করার আশা থেকে কিন্তু তিনি চলে আসেন গ্রামে, শুরু করেন এই বরেন্দ্র অ্যাগ্রো ফার্ম। পৈতৃক সূত্রে পাওয়া ছোট জমি থেকে শুরু করে আজকে তার প্রায় 200 বিঘা জমির উপর এই সমন্বিত অ্যাগ্রো খামারটি। আমরা তার থেকে পুরো গল্পটি শুনবো, তার ভবিষ্যৎ পরিকল্পনা শুনবো। দারুণ দারুণ পরিকল্পনা তার আছে, তার মাধ্যমে এই অঞ্চলে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আমরা পুরো গল্পটি তার থেকে শুনবো। কৃষি এত সোজা জিনিস না। যারা কৃষক আসলে, যাদের মাধ্যমে আসলে আমরা আমাদের ভাত পাই বা আমাদের খাবারটা পাই, তাদের কাছ থেকে কিন্তু এত সোজা না। আমরা জাস্ট কিছুক্ষণের জন্য কাজ করছি, তাতে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই প্রচণ্ড রোদে, গ্রামে যদিও অনেক বাতাস, গাছপালা, আর যারা আসলে খোলা মাঠে ধান খেতে বলেন বা অন্যান্য জায়গায় যারা রেগুলার কাজ করে, যাদের জীবিকায় সেটা, তাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা কিন্তু আসলে সেটার মূল্য আমরা দেই না। আমাদের সবারই আসলে সেটার প্রতি সম্মান থাকা উচিত, কারণ এই প্রচণ্ড রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা যে ফসলটা উৎপাদন করে সেটি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি করছেন? এই তো বাগানের দেখাশোনা করি, সবসময় করতে হয়। এখন তো মানে আমের অনেক ব্যস্ততা আপনাদের এখানে। এখন তো আমের ভরা মৌসুম শুরু হবে হয়তো ঈদের আগে পরে। জি। আর এখন তো কাছে কাছে ভর্তি আম, আমের পরিচর্যা, আমের যেগুলো আমরা আম এক্সপোর্ট করি সেগুলো ফ্রুট ব্যাগিং করি, বিভিন্ন ধরনের বাগান ব্যবস্থাপনা করতে হয় আসলে। এইগুলো কেন দিচ্ছেন? এটা ফ্রুট ব্যাগিং বলে এটা। জি। আমটাকে একটা বিশেষায়িত ব্যাগ দিয়ে ঢেকে রাখা। আচ্ছা। তাহলে মানে পোকামাকড় আক্রমণ করবে না বা কীটনাশক দিতে হয় না, আমের কালারটা ভালো থাকে। যখন বেশি বৃষ্টি হয় তখন আমরা ডিসকালার হয় না, ঝড়ে পড়ে না, মানে নিরাপদ, বিষমুক্ত এবং এক্সপোর্ট কোয়ালিটি একটা আম হয়। এই ব্যাগটা আপনারা কালেক্ট করেন কিভাবে? এই ব্যাগগুলো চায়না থেকে আসে। আচ্ছা। বিভিন্ন আমদানিকারক আছে, তাদের কাছ থেকে আমরা কিনে নিই। বিদেশে রপ্তানি করছেন, কি পরিমাণ রপ্তানি করেন, মানে কোন নাম করেন এটা? বিদেশে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় বেশি, সবচেয়ে আম্রপালি। কোন দেশে যাচ্ছে এগুলো? কোন দেশে? আমের বাজার সবচেয়ে বেশি হলো লন্ডনে। আচ্ছা। লন্ডনের মার্কেট সবচেয়ে বড়, তারপরে ইউরোপে ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে, ইতালি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, এই ধরনের দেশগুলোতে যায়। আর মিডল ইস্টেও যায়, সৌদি আরব, কাতার, দুবাই, প্রায় বাংলাদেশ থেকে অনেক দেশে যায়, প্রায় 30+ দেশে যায়। নওগাঁ তো কৃষি নির্ভর একটা জেলা ধানের জন্য। আর তখন তো এরকম সেচের ব্যবস্থা খুবই কম ছিল। বৃষ্টি নির্ভর আমন ধানটা হয়তো আমাদের বরেন্দ্র যে উঁচু এলাকা, সবচেয়ে বরেন্দ্রের উঁচু এলাকা, বিশেষ করে পৈতনতলা, সাপাহার, পরশা, নিয়ামতপুর, এদিকটা সবচেয়ে উঁচু। নওগাঁর 11টা উপজেলাগুলো আবার অন্যগুলো সমতল, বাকিগুলো ওগুলো ধান বেশি হয়তো, মানে সেচের ব্যবস্থাও ছিল। আর আমাদের যেহেতু উঁচু, পানি ধারণ ক্ষমতা কম, এই মাটিগুলোর সব জমিতে টিউবওয়েল ছিল না। এই কোনো বছর আমাদের বৃষ্টি হলে আমরা আমন ধান পেয়েছি, নাহলে পাইনি, কিন্তু একটাই ফসল সেটাও পাইনি ঠিক মতো। এই সংকট থেকেই তখন
আমি যদি পানি কম লাগে, যখন বাংলাদেশে আম্রপালি প্রথম আসে বাড়ি আম 3 হিসাবে, প্রায় এটা 97-98 এরকম হবে। সেই সময় ডক্টর এনামুল হক নামে একজন ডিজি ছিলেন, D8 ডিজি, উনার হাত ধরে আম্রপালি সম্প্রসারণটা হয়। উনি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিন্তু তারা তো বড় আমের গাছ থেকে অভ্যস্ত। একটা গাছের বয়স ওদের 150 বছর, 200 বছর, 100 বছর প্লাস। একটা গাছে 30 মণ, 20 মণ, 40 মণ, 50 মণ পর্যন্ত আম হয়। আর ছোটো ছোটো আম্রপালি গাছ তো হাইব্রিড আম, ছোট্ট একটা গাছে আপনি এই বছর লাগাবেন, পরের বছরই আম পাবেন। আমের সাইজও তখন আম্রপালি ছোটো ছিল একটু। ওই সময় কিন্তু সম্প্রসারণের ক্ষেত্রে ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিন্তু এই আম্রপালি আমটাকে গ্রহণ করেনি, আচ্ছা, যেটা আমরা নওগাঁর মানুষ করেছিল ওই সময় কিছু কিছু মানুষ। তখন তো অন্যান্য যখন আমরা আম বাগান ওই 90-এর দশকে যখন শুরু করলো, সেই সময় অল্প পরিমাণে, তখন চারাও অ্যাভেলেবল ছিল না। তখন কিন্তু দেখা গেলো যে না, ছোটো গাছে এক বছরে আম ধরতেছে, অল্প কটা আম ধরুক, তারপরে তো ছোটো গাছে লাগালে আম ধরছে, এটা অবাক মানুষের কাছে। ওই দেখা দেখি তখন সাপারে আস্তে আস্তে ছড়ালো। তারপরে মানুষ ধানের দিকেই ছিল বেশি। শুরু হলো 2009-10 সালের দিকে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে বিঘার পর বিঘা মানুষ জমি, নিজের জমিতে কেউ জমি লিজ দিয়ে বাগান শুরু করে, এবং ফলনও ভালো হচ্ছে। দেখা দেখি করতে করতে ধানের চাইতে বেশি লাভ। ধান তো লেবার সংকট, লাগাতে খরচ বেশি, উৎপাদন খরচ বেশি, বিক্রি করতে গেলে ধানের দাম হয় না অনেক সময়। ধান চাষ করে অনেকে লসের মুখে, তখন এই আমের দিকে ঝুঁকলো। আমের তখন আস্তে আস্তে সাপারের একটা বড় মার্কেট তৈরি হয়ে গেলো 2009 সালের পর থেকে। আর বিশেষ করে তো বিপ্লব শুরু হয়ে গেলো প্রায় 17-18 এই সময় থেকে। প্রচুর উৎপাদন হতো নওগাঁতে, মানে আম। আমাদের সাপাহারে সবচেয়ে বড় আড়ত এখানে, সারা দেশের ব্যাপারে আসে প্রায় 300+ এখানে আড়ত। তখন দেখা গেলো সারা বাংলাদেশের মধ্যে প্রোডাকশনে ফার্স্ট হলো নওগাঁ জেলা। এই তখন মিডিয়ার ফোকাসে বা ব্যাপারে যে আম কিনতে আসে এখানে, তারাও এনশিওর করে না সাপারে আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির দিক দিয়ে, যেহেতু এখানে পানি সংকটাপন্ন এলাকা, মাটি হাট মাটি, আমের মিষ্টতাও বেশি, কালারও সুন্দর থাকে অন্য এলাকার চাইতে, এবং আমরা দীর্ঘদিন ধরে বাজারটা তারা এখানে কিনতে পারে। এই মে মাসের গুটি আম দিয়ে শুরু হয় আমাদের এখানকার বাজার। এটা হলো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় অক্টোবর পর্যন্ত আম থাকে। 5 মাস সিজনের আমই থাকবে কাছাকাছি, মানে গরম অতিথি শেষ হবে। এরপরে এখন 12 মাসি আম যেটা হচ্ছে কাটিমন, এটাও তো সারা বছরই হয়। সেক্ষেত্রে আমের সিজনটা অনেক বেড়েছে। সারা দেশের একটা ফোকাসে আছে আমরা সাপার, বিশেষ করে নওগাঁ জেলা আমের। তবে আপনার শুরুটা হলো কিভাবে? আপনি তো রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় সাংবাদিকতা করছিলেন, তারপরে কিভাবে কি করলো? আমি তো রাজশাহী ইউনিভার্সিটির 7-এর মাস্টার্স বের হয়েছি 9 সালে, জট ছিল একটু। ইউনিভার্সিটি একটা লেখালেখি করতাম। পরে আমি ঢাকাতে গিয়ে ইত্তেফাকের সঙ্গে জড়িত ছিলাম আমি, মানে ইউনিভার্সিটিতে পড়তে। পরে ইউনিভার্সিটি শেষ করে ঢাকা গিয়ে ওই ইত্তেফাক অফিসে গেলাম। ওখানে একটা পোস্ট ফাঁকা হয়েছিল। তখন আমার যদি সাংবাদিকতা ভালো লাগতো, আসলে স্বাধীন পেশা, মানে 9টা-5টা অফিস আমার আগে থেকে ভালো লাগতো না, যে ঢাকাতে অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলে যাওয়া। তারপরে সাংবাদিকতায় শুরু করলাম ঢাকাতেও। ওখানে আর আমার ধ্যান জ্ঞান যদি কৃষি ছিল, কৃষক পরিবার সন্তান, বাপদাদা কৃষক, মানে কৃষক তো অবহেলিত অসম্মানজনক পেশা হিসেবে মানুষ ট্রিট করতো, চাষাবাসের পেশা। কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে কৃষি যে সম্মানের পেশা হতে পারে, সেটা আমি প্রতিষ্ঠিত করবো, বা আমার যতটুকু সর্বোচ্চ চেষ্টা করবো। এই লেখাপড়া করে সবাই তো চাকরি বাকরির দিকে যায়। কৃষক যে কৃষিকাজ, যেটা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এখানে শিক্ষিত মানুষের দরকার আছে, এটা আমি ফিল করতাম। তারপর ঢাকা থেকে বিভিন্ন ট্রেনিংগুলো নিয়েছি আমি কৃষি খামারগুলো সারা দেশে ভিজিট করেছি, মানে দক্ষতা অর্জন করার জন্য, কৃষি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য। পরে কিন্তু আমার বাড়িতে একটু বুঝিয়ে চলে আসলাম যে আমার ঢাকাতে ভালো লাগে না, বাড়িতে এসে কৃষিকাজ করবো। এই 14 সালের শেষের দিকে কৃষি খামার শুরু করি আমাদের গ্রামের প্রত্যেক যে বাপদাদার জমি ছিল ওখানে, প্রায় 12 বিঘা জমিতে আমরা 2 ভাই মিলে এটা শুরু করি। একটা জমিতে পুকুর কাটি 3 বিঘার মতো, ওই পুকুরের মাঠটাতে জমিটা একটু ডেভেলপ করে উঁচু করে সেখানে আম বাগান, লিচু, মালটা, ড্রাগন, সমন্বিত খামার করি আসলে। হাঁস, দেশি মুরগি, ছাগল এগুলো পালি। এই করতে করতে মোটামুটি। এটা কি এখানে ছিল? না, ওটা আমাদের গ্রামের বাড়িতে। আচ্ছা, ওকে। ওই অভিজ্ঞতাটাকে কয়েক বছরের অভিজ্ঞতা কাজে লাগে। তখন 2018 সালের শেষের দিকে আবার এই বরেন্দ্র এগ্রো পার্ক, এটা একটা অনাবাদি পতিত জমি ছিল, আনপ্রোডাক্টিভ, মানে ঘাস আগাছা ভরা ছিল। আবার সরকারি জমি, এই জমিটা সরকারি কলেজের জমি। এখানে আবার যে অনেক মানুষজন মাটি কেটে নিয়ে চলে গেছে, মানে টপ সয়েল, যেটা কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরকম মাটিও ছিল না আসলে। তো আমি এইটাও চ্যালেঞ্জ দিলাম যে দেখি আমি প্রস্তাব দিই এখানে ভালো কোয়ালিটির বাগান করা যায় কিনা, বা মাটি ব্যবস্থাপনা করে যদি একে প্রোডাক্টিভ করা যায় জমিটাকে। যদি অনাবাদি পদে ছিল, আমি কলেজকে প্রস্তাব দিই, তারা রাজি হয়। তারপরে ল্যান্ডটা একটু ডেভেলপ করে এখানে বাগান করি, এখানে সমন্বিত খামারের প্ল্যান করি, বাগান করি ভিতরে। এবং আমি পাশাপাশি আম রপ্তানি, বা তখন তো আমি নিউজ টিউজ দেখছি যে বাংলাদেশ থেকে আম রপ্তানি কিছুটা হচ্ছে। এই রপ্তানি করতে হলে যে কমপ্লায়েন্সগুলো মানা লাগে, উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলে,
এটা ফলো করে কীভাবে কী ধরনের বাগানগুলো হয় সেগুলো বিদেশে স্টাডি করি, ভিডিও দেখি, দেখে দেখবে আমাদের বাগানে প্রায় 12 ফিট করে চড়া রাস্তা, বিভিন্ন প্লট করা, আলাদা আলাদা ভ্যারাইটি আলাদা করে বাগানে প্লট করা, তারপরে বিভিন্ন কাঠামো লেবারদের জন্য থাকার জায়গা, বিশ্রাম নেওয়ার জায়গা, খাবার জায়গা, স্যানিটেশনের ব্যবস্থা, পানির ব্যবস্থা, এই সব কিছু করে এখানে একটা আধুনিক মানে কৃষি মানে বাগান করার একটা উদ্যোগ নেই 2018 সালে, এবং এখানেও মোটামুটি আমরা ভালো করি। এরপরে 2021 সাল থেকে ইউকে, ইউরোপ, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আমাদের বরঞ্চ অ্যাগ্রো পার্কের আমও রপ্তানি হচ্ছে। আমরা তো পারিবারিকভাবে বা রাষ্ট্রভাবে দেখেছি কৃষকরা না পড়াশোনা কিছু না পারলে কৃষিকাজ করে জি। নাকি, ওটাই মানুষ ট্রিট করে যে কৃষিকাজ করলে আসলে পড়াশোনা লাগে না, কিন্তু কৃষি যে বিজ্ঞান, এখানে শিক্ষিত মানুষের দরকার আছে, সেটা আমি অ্যাপ্লাই করি বিভিন্ন খাতে। আমরা তো বিদেশে দেখি কৃষকদের প্রচুর সম্মান করা হয়, কারণ জি। আপনার ডাইনিং এ যে ভাত, ফলমূল, মাছ, মাংস অবশ্যই অবশ্যই কৃষকরা যোগান দেয় বলে কিন্তু শহরের মানুষ খেতে পারে, অবশ্যই। তারপরেও গালি দিবে টাসা ফুসা বলে। এটা কিন্তু প্রচণ্ড আমার জেদ ছিল, দেখি কৃষককে সম্মান ফেরানো যায় কিনা। আমি কৃষকদের ট্রেনিং দেওয়াই, বিভিন্ন অ্যারেঞ্জ করি, আমরপ্তানি কীভাবে করা যায়, কীভাবে আধুনিক খামার করা যায়। প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে, মানে আমাদের সাপারও যদি দেখেন জি। অনার্স মাস্টার্স করে তারা কৃষিকাজের সঙ্গে জড়িত, বাগানের সঙ্গে জড়িত, আধুনিক আম চাষের সঙ্গে জড়িত। আমি কিন্তু উদ্যোগ নেই এবং দেখা দেখি প্রচুর আমটা, আমি যে সময় 14 সালের দিকে শুরু করি ওই সময় আমরাই প্রথম বাগান করি, ওখানে বাণিজ্যিক বাগান আমাদের গ্রামের দিকে, এখন প্রচুর বাগান, আম বাগান। এই সাপারও মানুষজন আগে মিক্সিং করে বাগান করতো, জি। যে একটা আমরা বলি হাইব্রিড আম ছোটো গাছ, এর সঙ্গে আমি হয়তো ল্যাংড়া লাগাবো বা ফজলি বা আশিনা, বিশেষ করে 10 হাত 6 হাত 8 হাত পর আম্রপালি লাগাবে, 30 হাতে গিয়ে আশিনা লাগাবে, এমনি মিক্সিং করে প্লট করবে। আমি এটা প্রথম বন্ধ করি যে না, প্লট আমি যেটাই কেউ আশিনা করলে আমি আশিনায় সেপারেট করবো, আম্রপালি করলে আম্রপালি সেপারেট করবো, বাড়িফুট সেপারেট করবো, গরুমতি, কাটিমন যেটাই করি আমি আলাদা আলাদা করে করবো। অনেকে এটা প্রথমে মানেনি, কিন্তু যখন আমি করলাম তখন কিন্তু অনেকে মানছে। এবং যেই লেট ভ্যারাইটি আমের জন্য আমাদের নগা এখন বিখ্যাত, গরুমতি বলেন, বাড়িফুট বলেন, এই ব্যানানা ম্যাঙ্গো, এগুলো কিন্তু আমি আমার বাগানে যেগুলো আমি লাগাই জি। সফলভাবে যেগুলো ফল হয়, অনেকে দেখতে আসে, উদ্বুদ্ধ হয়। প্রথম তারাও আম্রপালি বাইরে যেতে চায়নি, কিন্তু এর পর দেখা গেলো যে না, এই নতুন জাতগুলো কিন্তু সবাই গ্রহণ করছে এবং মানুষকে না দেখা দিতে করবে না। আমি রিস্ক নিয়ে হয়তো বাগানটা করি, বা আমি স্টাডি করে দেখি যে কোন ভ্যারাইটিটা ভালো হবে। জি। শুধু আম্রপালি মনোকালচার নিয়ে থাকলে হয় না আসলে, এই দেখে দেখে কিন্তু নওগাঁতে যে আধুনিক বাগান সম্প্রসারণ, এটা আমারও একটা অবদান আছে। এবং আমি 2021 সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পুরস্কার পেয়েছি, জাতীয় যুব পুরস্কার। এই তো কৃষককে, আমি তো কৃষিকাজের সঙ্গে জড়িত, জি, জি। এই কৃষিকাজ করে তো আমি রাষ্ট্রপতি আমাকে পুরস্কার দিয়েছে, এটা জি। একটা বড় সম্মান না? কৃষিকাজ করেও যে একটা সম্মানের পেশা হতে পারে, এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং দিন দিন আমি ধ্যান জ্ঞানে আমার কৃষি এখন। এবং আপনি তো মনে হয় স্থানীয়ভাবে অনেকগুলা, যেটা আপনি বলছিলেন আমরাও শুনলাম, অনেক খামার হচ্ছে আপনার করা, মানে আপনার সহযোগিতা এখানে হয়েছে। জি। শুরুতে কি রপ্তানি যেটা হয় সেটা কি আপনি প্রথম এখানে নওগাঁতে আমের রপ্তানি আমার হাত ধরে শুরু দিয়েছে 21 সালে। এখন কতগুলো খামার করে থাকে তো? এখন তো অনেক, প্রায় গতবারও যদি আমি দেখি সারা নওগাঁ থেকে প্রায় 1000 টনের উপরে এক্সপোর্ট হয়েছে। বাহ, দারুণ। এবং দিন দিন এটা বাড়তে থাকবে। সরকার, আমি হয়তো বিভিন্ন ফর্মে কতটা বলি, মানে জি। এক্সপোর্ট নিয়ে কী করা যায় বা কৃষি সম্ভাবনা নিয়ে আমরা শুরুর দিকে বলে আসছি যে রপ্তানি বাড়াতে হলে অবকাঠামো বাড়াতে হবে। আমরা আম হারভেস্ট করে শ্যাম্পুরে নিয়ে যাই প্যাকিং হাউসে, সেন্ট্রাল প্যাকিং হাউসে, সেখানে কোয়ারেন্টাইন হয়, যাচা বাচা হয়, প্যাকেজিং হয়, তারপরে এয়ারপোর্টে যায়। এটা যদি আমের যে এলাকা যেগুলো আছে সবচাইতে বেশি আম উৎপাদন হয়, সেগুলো যদি করা যায় তাহলে কিন্তু আম রপ্তানিটা আরও বাড়বে। তো সরকার সারা বাংলাদেশে 5টা এরকম প্যাকিং কুলিং শেড বানাচ্ছে। তার মধ্যে আমাদের সাভারে একটা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহী, বাঁকা, সাতক্ষীরা, হিলট্যাক্সের দিকে সরকারের কাজ করছে। তো আগামী দিনে আরও বাড়বে, কারণ আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া, পাকিস্তান, তারা 1 লাখ টনের উপরে আম এক্সপোর্ট করে। জি। তার চাইতে আমাদের আম অনেক ভালো, কিন্তু আমাদের অবকাঠামো বা কৃষক যে আম যে রপ্তানি হয় এটা প্রথম দিকে জানে না। বিশ্বাস করতে চাই না। হ্যাঁ। আমি যখন বাগানে ওইরকম গ্যাপের বিভিন্ন ট্রেনিং নিয়ে গ্যাপের কমপ্লায়েন্স ফলো করে আমগুলো উৎপাদন করি, অনেকে বলে আম কোনো রপ্তানি হয়, বিদেশে আম রপ্তানি হবে না, এমনি করতেছে বা পাগল বলতো। ব্যাগিং যখন আমি প্রথম নিয়ে আসি, ফ্রুট জি। ব্যাগিং করা এদিকে নওগাঁতে, তখন অনেকে মানতে চায়নি ব্যাপার, আম কেন প্রতিটা আম ব্যাগিং করা অসম্ভব ব্যাপার। অথচ আমরা এখন নিজেরাই 3 লাখ 4 লাখ করে ব্যাগিং করি, ইন্ডিভিজুয়াল আম ধরে ধরে একটা করে আম, একটা করে ব্যাগ। তা তো দেখতেছি আমরা মানুষজনকে সবগুলো আম। দেখাতে পারলে আসলে মানুষ সহজে, কিন্তু প্রথমে কেউ রিস্ক নিতে চায় না, জি, কিন্তু জি। কাউকে না কাউকে তো পথ দেখাতে হয়, সেই কাজটাই আমি করি। খুব আমি নিজে সাহসের করি। কাজ, কিন্তু এভাবে এতগুলা জিনিসের বিপরীতে থেকে একটা জিনিস হুম। এস্টাবলিশ করা গ্রাম অঞ্চলে, হুম। এবং আপনি পড়াশোনা করছেন বলে কিন্তু আজকে সম্ভব ছিল। বুঝলেন তো, বলি যে পড়াশোনা করেই কৃষিতে আসতে হয়। অনার্স মাস্টার্স করছে বলে ব্যাংকার হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, হুম। স্কুলের কলেজে চাকরি, মানে টিচিং, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ব্যাংকার,
এগুলোই মানুষ চাকরি বলে আসলে, পরিবার সমাজ থেকে বলেন বা সব জায়গা থেকে। এর বাইরে থেকে আপনি কৃষিকাজ করবেন কেউ মানবে না, এটা এখনও মানতেছে না। কিন্তু কৃষি একটা বিজ্ঞান শিক্ষিত মানুষের জন্য অবশ্যই দরকার আছে। দেখেন দেশ স্বাধীনের সময় কত মানে জমি তো বাংলাদেশের 4 যুগের জমিতে এর চাইতে বেশি ছিল, জি। মানুষ ভাত পাইছে। আমরা ছোটবেলায় দেখেছি মঙ্গা দেখেছি, জি উত্তরবঙ্গের মঙ্গা। আমাদের বরেন্দ্র অঞ্চল মানে নওগাঁতে প্রচুর ধান হয়, তারপরও আমরা ছোটবেলায় দেখেছি যে হাহাকার খাবারের জন্য আশ্বিন কার্তিক মাসের দিকে। এখন তো মানুষ না খেয়ে থাকে না কেন? তারপরেও তো শিক্ষিত মানুষজন, কৃষি গবেষণা, অনেক কিছু প্রযুক্তি ব্যবহার হয়েছে বলে কিন্তু প্রোডাকশন বাড়ছে। আর জি জি অবশ্যই। আগামী দিনে আমাদের মেইন চ্যালেঞ্জ খাদ্য নিরাপত্তা। জমি কিন্তু চাষের জমি আরও অনেক কমে যাবে, কিন্তু প্রোডাকশন বাড়ানো সম্ভব। আমরা যে পরিমাণ প্রোডাকশন করি বা যে পরিমাণ আম উৎপাদন হয়, যে পরিমাণ জমিতে আমের বাগান, এটাকে আরও 1.5 গুণ বৃদ্ধি করা সম্ভব এই বাগান, এই অবকাঠামো দিয়েই, যদি আমরা আরও প্রযুক্তির এখানে ঘটাতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ব্যাপার আছে, অবশ্যই তারপর স্মার্ট কৃষির এগুলা কৃষি, ব্যবহারগুলো তো IoT, জি সব কিছুর দরকার আছে। তাহলে না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, কারণ বাংলাদেশের তো জনসংখ্যার একটা বিশাল চাপ। এই প্রযুক্তি যদি আমরা সমন্বয় না করতে পারি, আধুনিক কৃষিতে আইওটি বললেন, স্মার্ট কৃষি, স্মার্ট ইরিগেশন, সব কিছু মিলে যদি আমরা ব্যবস্থাপনা করতে পারি বাগানে, তাহলে আমাদের যেই জমি আছে সেটা কিন্তু আমরা আরও অধিক পরিমাণে ফল পাবো, ফল ফসল, আমাদের খাদ্যের অভাব হবে না। চল ভাই, যে আপনি টমি অ্যাটকিন্সের কথা বলছেন, এগুলো কি আপনার এখানে এখন ফল আছে? ফল ধরে চলেন একটু দেখি। কি সুন্দর, এটা টম অ্যাটকিন্স, এটা আমেরিকান জাতের আম, অনেকটা মিয়াজাকির মতো, কিন্তু মিয়াজাকিটা হয়তো লম্বা। এটা মনে হয় বড়, সাইজেও বড় না? সাইজে বড়, খুব সুন্দর কিন্তু। লেট ভ্যারাইটি, এই ধরুন আরো কেবল কালার আসতেছে। পুরো রেড হয়ে যাবে। জি। দারুণ, কি সুন্দর আমটা, আমার এটা হেভি লাগছে। কিন্তু কৃষির প্রতি প্রচণ্ড আগ্রহ থেকে কৃষি জানার উদ্দেশ্যে সফল যারা খামারি, সফল যারা কৃষক, তাদের সাথে কথা বলে নানা কিছু জানার চেষ্টা করি, এবং তা আমার বহিমিয়ান ফার্মারের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। আমি জানি না আপনারা এতে উপকৃত হন কি না, বাট আমার ইচ্ছা থাকে যেন এর মাধ্যমে আপনারা উপকৃত হন। যারা সফল তাদের গল্পগুলো সবাই জানুক। এই গল্পগুলো জানার জন্য এবং এর মাধ্যমে কিছু শেখার জন্য, কিছু কৃষিভিত্তিক যত কিছু আছে সব কিছু জানার ব্যাপারে বহিমিয়ান ফার্মার সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার সাথেই থাকুন।